মাঝে মধ্যে অজানা কিছু ট্রাই করতে হয়, তাহলে মনও ভালো থাকে আর কাজ করেও কিন্তু শান্তি পাওয়া যায়। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ট্রাই করতে চলেছি ইন্ডিয়ান একটা রেসিপি, সেটা হলো পনিরের তরকারি। তার জন্য আমি হাফ লিটার দুধ নিয়েছি আর দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি কিছু ভিনেগার। ভিনেগারটা প্রথমে একটা কাঁচের গ্লাসে সামান্য একটু নিয়েছি, এর সাথে কিছুটা পানি মিক্স করে নিয়েছি। এবার আমার দুধটাও কিন্তু বলক এসে পড়েছে, এতে আমি ভিনেগারটা অল্প অল্প করে মিশিয়ে চামচ দিয়ে কিছুটা নাড়া দিয়ে দেব। এই তো আমার দুধটা কিন্তু ছানা কাটা হয়ে গেছে। এবার আমি এটা আর কিছুক্ষণ ফুটিয়ে সুতি কাপড়ের ভিতর এটাকে আমি ঢেলে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেব। ছানাটা নরম থাকতে ঢেলে দেবো, ততটা শক্ত হতে দেবো না, তাহলে কিন্তু পনিরটা ভালোভাবে জমাট বাঁধবে না, মানে অনেকটাই শক্ত শক্ত হয়ে যাবে, যেটা খেতেও ভালো লাগবে না। আমি কিন্তু আমার জীবনে এই ফার্স্ট পনিরের তরকারি রেসিপিটা ট্রাই করছি, তাও আবার মোবাইলে দেখে। এর আগে কখনো ট্রাই করিনি, খেয়েও দেখিনি কেমন হতে পারে। জাস্ট এমনি মনে হলো যে ট্রাই করে দেখি কেমন লাগে, তো সেই জন্যই আজকে রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি। আর পনিরের তরকারি অনেকেই দেখি খুব পছন্দ করে খায়, তো আমারও অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল যে কেমন লাগে নিজে রান্না করে খেয়ে দেখি। তো এই তো আমি ছানাটা কিন্তু ঢেলে দিয়েছিলাম আর পানিটা চামচের সাহায্যে চেপে চেপে মানে যে ছানার ভিনেগার যে পানিটা, ওটাকে ফেলে দিয়েছি আর পানি দিয়ে খুব ভালোভাবে ছানাটা ধুয়েও নিয়েছি। এবার ওই একই পানিতে আমি এটাকে কিছুক্ষণ মানে পানিটাকে গরম করে তার ভেতর কয়েকবার চুপ দিয়ে নিলাম, যাতে ছানাটা আরেকটু আর কি সফট হয় সেজন্য। তারপর একটা ভারী কিছু দিয়ে আমি এটাকে চেপে এটার পানিটা সমস্তটা ফেলে দিয়েছি, যাতে সামান্য একটু পানি না থাকে। তো পানিটা ফেলে দেওয়ার পর এটা কিন্তু অনেকটাই দলা বেঁধে গেছে। এবার এটাকে আমি খুব ভালোভাবে সেট করার জন্য, শক্ত করার জন্য এটাকে পলিথিনের ভেতর পেঁচিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর আমি এটাকে নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি পলিথিন থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা কতটা পারফেক্টলি সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি কিন্তু ভাবতেই পারিনি যে এতটা সুন্দরভাবে এটাকে আমি করে ফেলতে পারবো, যেহেতু এর আগে কিন্তু আমি ট্রাই করিনি, এই প্রথম। সেই তুলনায় কিন্তু অনেকটাই ভালো হয়েছে পনিরটা। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, ছুরি দিয়ে মানে কাটতে গেলেই খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। এবার এগুলোকে আমি আমার ইচ্ছে মতো ছোট ছোট আকারে কেটে নেব। আর যাতে বেশি বড় করব না, কারণ আমার কাছে বড়গুলো ভালো লাগে না, মানে আমার কাছে যেরকম সাইজের ভালো লেগেছে আমি সেরকমই করে নিয়েছি। আপনাদের যেমন ভালো লাগে তেমন করে কেটে নেবেন। আর এটা খেতে কেমন হবে আমি যেহেতু জানি না, যার কারণে আমি কিন্তু এখানে অল্প একটুই পনির বানিয়েছি, যাতে আমার মানে তেমন কিছু নষ্ট না হয়। সব কিছু তো বুঝে শুনে চালাতে হয়, যাতে কোনো কিছুর অপচয় না হয়। সেই জন্য আমি এখানে সামান্য একটু পনির বানিয়েছি। আপনারা হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে অল্প একটু পনির দিয়ে কি রান্না করা যায়, বা একটু কেন করেছে। আমি যাতে খাবারটা নষ্ট না হয় তার জন্য কিন্তু অল্প একটু নিয়েছি। তো পনিরগুলো কিন্তু আমি তেলটা গরম করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি একটা আলুও পনিরের মতো টুকরো করে হলুদ দিয়ে মাখিয়ে তেলের ভেতর ভেজে নিচ্ছি। শুধু পনির কিন্তু রান্না করলে ভালো নাও লাগতে পারে, যার কারণে এখানে আমি একটা আলুও দিয়েছি। তো আলুগুলোও কিন্তু এবার আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। অনেকে হয়তো বা বলতে পারেন যে আপু, আপনি এই পনিরের তরকারিটা মানে এভাবে কেন রান্না করছেন? আমার হাতের কাছে তেমন কোনো কিছু নেই, যা কিছু ঘরে ছিল তা দিয়ে কিন্তু আমি এটা মজাদারভাবে রান্না করার চেষ্টা করছি। তো এই তো আলুগুলো নামিয়ে আমি এখানে পেঁয়াজ আর গরম মশলাগুলো খুব ভালোভাবে তেলের ভেতর ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। আর লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দেব। তো আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব, যাতে আদা রসুনের কোনো
কাঁচা ফ্লেভারটা না আসে। আপনারাও কিন্তু চাইলে এইভাবে নতুন নতুন রেসিপি ট্রাই করতে পারেন। আর আমার কিন্তু এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করে খেতে অনেক ভালো লাগে, আর আমার পরিবারের সবাইকে রান্না করে খাওয়াতেও আমার খুব ভালো লাগে। আর আমি যাই রান্না করি আমার পরিবারের সবাই খেয়ে অনেক প্রশংসা করে। তো এই তো এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া আর সামান্য একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছি। এবার এগুলোকে তেলের ভিতর হালকা একটু ভেজে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। তো ভাবছি যে আমি যে এইভাবে রান্না করছি আদৌ কি খেতে পারবো। আমার মনের ভিতরে কিন্তু একটা দুশ্চিন্তা কাজ করছে যে আমার দুধ, মানে এখানে হাফ লিটার দুধ নিয়েছি, দুধটা ফালা যাবে, মশলাগুলো ফালা যাবে, এরকম চিন্তা ভাবনা কিন্তু আমার মনের ভিতর কাজ করছে। যার জন্য আমি অনেকটাই চেষ্টা করছি যাতে আমার সামগ্রীগুলো নষ্ট না হয়, সবাই যাতে খেয়ে তৃপ্তি পায় আর এটা যাতে খুব ভালো লাগে সেভাবেই রান্না করার চেষ্টা করছি। তো এই তো আমি কিন্তু এখানে কিছু টমেটো আর কাঁচামরিচ কুচিও দিয়েছি যাতে এটার কালারটাও সুন্দর আসে, আর কাঁচামরিচটা দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে আলু আর পনিরগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকেও কিছুক্ষণ রান্না করে উপর থেকে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো দেখে মনে হচ্ছে যে অনেকটাই লোভনীয় লাগছে আর খেতেও নিশ্চয়ই অনেক দারুণ মজা হবে। এতক্ষণ যে দুশ্চিন্তাটা কাজ করছিল আমার মনে, এখন কিন্তু আর সেটা নেই। এখন দেখেই মনে হচ্ছে যে না, নিশ্চয়ই খুব ভালো হবে রান্নাটা, খেয়ে সবাই খুব ভালো বলবে। আর হঠাৎ করে যদি এরকম নতুন কিছু ট্রাই করে বাচ্চাদের সামনে দেওয়া যায়, ওরাও কিন্তু খাওয়ার জন্য অনেকটাই আগ্রহীশীল হয়ে যায় যে কি রান্না করেছে, খেয়ে দেখি, নিশ্চয়ই খুব মজা হবে, মানে অনেকটাই খাওয়ার জন্য আগ্রহ দেখায়। তো এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, আর দেখুন দেখতে কতটা মাশাআল্লাহ লোভনীয় লাগছে। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, অনেকে হয়তো বা মনে মনে ভাবতে পারেন যে এরকম কিছু ট্রাই করি, বা অনেকে ট্রাই করেছেন, তো সব কিছু যে খারাপ হবে এমন কিন্তু না, সব কিছু ভালোও হতে পারে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।